হ্যালো স্টুডেন্টস, আমরা পর্যায় সারণী নিয়ে যে কয়েকটা ক্লাস আলোচনা করেছি তাতে করে আমাদের আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর বা মডার্ন পিরিয়ডিক টেবিল নিয়ে একটা কংক্রিট ধারণা তৈরি হয়ে গেছে। আশা করি তোমাদেরও হয়ে গেছে যদি ক্লাসগুলো ঠিকঠাক করে ফলো করে থাকো। তো সেখানে আমরা দেখেছি যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মৌলগুলো কীভাবে পর্যায় এবং শ্রেণীভিত্তিক কীভাবে বিন্যস্ত থাকে, সেখানে সব কিছু আমরা পর্যায় কী শ্রেণী কী সব কিছু দেখেছি। যাই হোক, এখন আমাদের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে সবই তো হলো, পর্যায় বরাবর মৌলগুলো দেখলাম, শ্রেণী বরাবর দেখলাম। এবার আমাদেরকে এই পর্যায় সারণীর সাহায্যে মৌলগুলোর বিভিন্ন যে ধর্ম, যেমন ধরো পরমাণুর সাইজ, আকার, তার ধাতব ধর্ম, অধাতব ধর্ম, জারণ ধর্ম, বিজারণ ধর্ম, তাদের অক্সাইডের প্রকৃতি, হাইড্রাইডের প্রকৃতি, আয়নাইজেশন পোটেনশিয়াল, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি, এই যে অনেক ধর্ম আছে ফিজিক্যাল এবং কেমিক্যাল, সেই প্রপার্টিসগুলো আমরা কিভাবে স্টাডি করব ওই পর্যায় সারণীর সাহায্যে, এবং তাদের সেই প্রপার্টিসগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে তার একটা ট্রেন্ড অর্থাৎ একটা ধারণা আমাদের কাছে থাকতে হবে। তাছাড়া আমাদের এই পর্যায় সারণী তো স্টাডি করে কী লাভ, তাই না? তো অলরেডি আমরা যখন পর্যায় সারণী এই ক্লাসটা শুরু করেছিলাম, প্রথমেই এটাই আলোচনা হয়েছিল পর্যায় সারণী পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে মৌলগুলোর ধর্ম একটা যাতে এমনভাবে সাজানো যাতে একই ধর্মের মৌলগুলোকে এক একটা পার্টিকুলার গ্রুপে রাখা যায়। হ্যাঁ, আমরা অলরেডি সেটা করতে পেরেছি। আমরা দেখেছি এক একটা গ্রুপে মৌলগুলোর ধর্ম একই, কিন্তু তাও ধর্মগুলো প্রায় একই বলা হয়, কিন্তু ধর্মগুলো একদম এক্স্যাক্টলি সেম নয়। একটা শ্রেণীর মৌলগুলোর ধর্মের মধ্যেও পার্থক্য থাকে। এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর যে মৌলগুলোকে আমরা দেখছি, তো পর্যায় বরাবর অর্থাৎ পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে এই ধর্মগুলো কীরকম পরিবর্তন হচ্ছে, আর ওপর থেকে নিচের দিকে অর্থাৎ শ্রেণী বরাবর গেলে কিভাবে এই ধর্মগুলো তাদের কীরকম চেঞ্জ আসছে, সেই ট্রেন্ডটা আমাদের বুঝতে হবে। আমি আগেই বললাম ধর্মগুলো হচ্ছে পরমাণুর আকার বা সাইজ, আয়নাইজেশন পোটেনশিয়াল, ইলেকট্রন অ্যাফিনিটি, অক্সিডাইজিং বা রিডিউসিং যে তাদের প্রপার্টিজ, মেটালিক, নন মেটালিক ক্যারেক্টার, এইসব অনেক ধর্ম আছে, হাইড্রাইডের নেচার, অক্সাইডের নেচার, অনেক ধরনের ধর্ম আমরা সবগুলোই আলোচনা করব। তো আজকে আমরা সেই পিরিয়ডিক যে ট্রেন্ড যে পর্যায়ভিত্তিক যে চেঞ্জগুলো আসে প্রপার্টিজের মৌলগুলো, সেই স্টাডিটা অর্থাৎ মূল আমাদের পর্যায় সারণীর মূল যেটা উদ্দেশ্য সেটাতে আমরা এবার থেকে আলোচনাটা শুরু করব। এখন যতগুলো প্রপার্টিজ আমি বললাম কেমিক্যাল এবং ফিজিক্যাল নিয়ে তার মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যাটমিক সাইজ, পরমাণুর আকার। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে যে অ্যাটমিক সাইজ সম্পর্কে অর্থাৎ পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর পরমাণুর আকার কীরকম চেঞ্জ হচ্ছে সেটা যদি আমাদের কাছে একদম ক্লিয়ার কংক্রিট আইডিয়া তৈরি হয়ে যায়, তাহলে বাকি যে প্রপার্টিসগুলো সেগুলো বুঝতে বা আমাদের সেগুলো সম্পর্কে আইডিয়া পেতে এমন কিছু সময় লাগবে না। কারণ প্রত্যেকেই অ্যাটমিক সাইজ বা পরমাণুর আকারের সঙ্গে রিলেটেড, বাকি সমস্ত ধর্মগুলো এর উপরেই রিলেটেড। পরপর আমরা আসবো, যখন পরপর প্রপার্টিসগুলো আসবো তখন তোমরা বুঝতে পারবে আমি কেন এটা বলছি। যাই হোক, তো আজকে আমরা ফার্স্ট যেটা আলোচনা করব যে পরমাণুর আকার বা অ্যাটমিক সাইজ কীভাবে পর্যায় এবং শ্রেণী বরাবর কীভাবে চেঞ্জ হয়। কিন্তু তার আগে আমাদেরকে এটা জানতে হবে যে অ্যাটমিক সাইজ আসলে কি, তার চেঞ্জটা তো পরে, আমাদেরকে আগে জানতে তো হয় পরমাণুর আকার কি। এখন পরমাণুর আকার বা অ্যাটমিক সাইজ থিওরিটিক্যালি যদি বলতে হয়, থিওরিটিক্যালি বলতে গেলে পরমাণুর আকার বলতে বোঝানো হয় যে একটা পরমাণুর নিউক্লিয়াস আর বাইরের কক্ষের যে ইলেকট্রন তার মধ্যে ডিস্টেন্স, এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে তার আউটার মোস্ট সেল, তার ভিতরেও তারও সেল আছে, এরকম আরও সেল আছে। যাই হোক, এই পরমাণু নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষের ইলেকট্রনের যে ডিস্টেন্স এটাকে বলা হয় আর বা রেডিয়াস, রাইট? এটা বলা হয় আর বা রেডিয়াস, আর বলি অ্যাটমিক রেডিয়াস, পারমাণবিক ব্যাসার্ধ। এখন অ্যাটমিক রেডিয়াস বাড়া কমা হলেই পরমাণুর আকারও বাড়া কমা হবে, স্বাভাবিক, বুঝতে পারছো। এবার এটা হচ্ছে থিওরিটিক্যালি যে নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষের ইলেকট্রন দূরত্ব মেপে নাও, বেশ খুব সিম্পল। কিন্তু আমরা অলরেডি অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছি।
হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল, হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল বলছে যে কোনো ইলেকট্রনেরই নিউক্লিয়াস থেকে সে ঠিক কোনো একটা ইলেকট্রন নিউক্লিয়াস থেকে ঠিক কত দূরে এক্স্যাক্টলি কত দূরে আছে, অর্থাৎ তার পজিশান, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল মনে করো, তার পজিশান নিউক্লিয়াস থেকে ঠিক কত ডিস্টেন্সে একটা ইলেকট্রন এক্স্যাক্ট কত ডিস্টেন্সে আছে সেটা আমরা কখনোই বলতে পারি না। এখানে একটা প্রবাবিলিটির প্রশ্ন আছে, শ্রোডিঞ্জার ও এভিকেশনও তাই বলে, সেখানেও বলা হয়েছে যে ইলেকট্রন ক্লাউডের কনসেপ্ট বলা হয়েছে যে তুমি এটা বলতে পারো না যে নিউক্লিয়াস থেকে সার্টেন এই জাস্ট সামথিং ডিস্টেন্সে, যেটা আমরা এমনি নর্মাল ডিস্টেন্স ক্যালকুলেট বলি যে এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে এত দূরত্ব আমরা জাস্ট মেপে নিলাম কোনো একটা ফিতার সাহায্যে বা কোনো একটা স্কেলের সাহায্যে, কিন্তু পরমাণুতে এই ইলেকট্রনের এরকম অবস্থান এক্স্যাক্টলি বলা যায় না। ইলেকট্রনকে ক্লাউড হিসেবে শ্রোডিঞ্জার বলেছেন, হাইজেনবার্গও ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলছেন যে নিউক্লিয়াস থেকে কোনো একটা ইলেকট্রনের ডিস্টেন্স এক্স্যাক্টলি পজিশন বলা যায় না। তো এটা অর্থাৎ এটা থিওরিটিক্যালি এটা অ্যাটমিক সাইজ রেডিয়াস হতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালি নয়। তো আমাদের তো প্র্যাকটিক্যালি ব্যাপারটা ভাবতে হবে। তো সেক্ষেত্রে আমাদের কাছে কিছু অ্যাজাম্পশনস ছাড়া আমাদের হাতে কিছু উপায় নেই, কোনো রকম যন্ত্র নেই যে এই ডিস্টেন্স মেপে দেবে, রাইট? কারণ অলরেডি আমাদের হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, শ্রোডিঞ্জার এভিকেশন অলরেডি আমাদের কাছে প্রুভ করে দিচ্ছেন যে এটা পসিবল নয়, কোনোভাবেই পসিবল নয়। তাহলে আমরা অ্যাটমিক সাইজ বলবো কাকে? অর্থাৎ অ্যাটমিক সাইজ অর্থাৎ অ্যাটমিক রেডিয়াস আমরা কি বলবো? এখন এক্ষেত্রে আমাদের হাতে কোনো অপশান নেই, অপশান একটাই যে দেখতে হবে যে অ্যাটমের রেডিয়াসের কথা বলা হচ্ছে সেই অ্যাটমটা সে কী অবস্থায় আছে। সে ফ্রি অবস্থায় তো কোনো অ্যাটম থাকে না, ইনার্ট গ্যাসগুলো বাদ দিলে। তো ওগুলো যদি ওর ব্যাপারও আসছি, তাদের তো ওগুলো বাদ দিলে তো ফ্রি অ্যাটম কেউ থাকে না, হয় কারোর সঙ্গে কোভ্যালেন্ট বন্ড করে থাকে, বা কেউ হয়তো মেটালিক বন্ড করে থাকে, মেটালগুলো মেটালিক বন্ড করে থাকে, কেউ কোভ্যালেন্ট বন্ড করে থাকে। তো এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে কোনো একটা এলিমেন্টের তার কোনো একটা অ্যাটমের রেডিয়াস কী হবে সেটা দেখতে হবে সেই অ্যাটমটা কার সঙ্গে যুক্ত আছে এবং কিভাবে আছে। তোমরা হয়তো শুনে একটু তোমাদের একটা অকওয়ার্ড লাগতে পারে যে এটা কী করে হলো। ব্যাপারটা এই যে একই এলিমেন্ট সে বিভিন্ন যৌগ ফরমেশনের ফলে তার একই এলিমেন্টের রেডিয়াস আমরা বিভিন্ন পেতে পারি। তার একটাই কারণ, তার কারণ হচ্ছে এক্স্যাক্ট রেডিয়াস নির্ণয়ের কোনো আমাদের কাছে কোনো প্র্যাকটিক্যাল মেথড নেই, জানা নেই। তাহলে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে দেখতে হবে যে সে কার সঙ্গে যুক্ত আছে, তার রিলেটেড ব্যাপারটা ভাবতে হবে। তো আমি একে একে আলোচনা করছি, তাহলে বুঝতে পারবে কত ধরনের অ্যাটমিক রেডিয়াস। এখন কেন বিভিন্ন ধরনের অ্যাটমিক রেডিয়াস কেন আসছে? কারণ একটা এলিমেন্ট সবসময় তো কারোর সঙ্গে কোভ্যালেন্ট বন্ড করে না, সবাই তো কোভ্যালেন্ট বন্ড ফরমেশন করে না। যেমন ধরো দুটো সোডিয়াম, মানে সোডিয়াম মেটাল, সোডিয়াম তারা তো কোভ্যালেন্ট বন্ড করে না, আয়নিক বন্ডও করে না। তাদের ক্ষেত্রে মেটাল, তারা পাশাপাশি থাকে মেটালিক বন্ড। আবার হাইড্রোজেন আর ক্লোরিন তারা কোভ্যালেন্ট বন্ড করে। আবার দুটো হিলিয়াম, দুটো নিয়ন, দুটো আর্গন, দুটো ক্রিপ্টন, এরা তো কোভ্যালেন্ট বন্ডও করে না, আর এরা মেটালিক বন্ডও করে না, আর এদের কেমিক্যাল বন্ডিংয়ে পার্টিসিপেটই করে না। তো অর্থাৎ আমাদের কাছে ব্যাপার হচ্ছে যে এই জন্য যেহেতু এলিমেন্টগুলো বিভিন্ন অবস্থায় থাকতে পারে, কেউ কোভ্যালেন্ট বন্ড করে থাকে কারোর সঙ্গে, কেউ হয়তো মেটালিক বন্ড করে থাকে, কেউ হয়তো ভ্যান্ডারওয়ালসটা আসছেই রিলেটেড, এখন আপাতত বলছি না, কেউ হয়তো কারোর সঙ্গে যুক্ত থাকে না, তারা একা থাকে। তো সেই জন্য তাদের বিভিন্ন সিচুয়েশন ওয়াইজ আমাদেরকে বিভিন্ন রকম অ্যাটমিক রেডিয়াস আমাদেরকে ভাবতে হয়েছে। তো সেই হিসেবে আমাদের অ্যাটমিক রেডিয়াসকে আমরা মূলত 3টে পার্টে ভাগ করব। সেটা হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াস, সেকেন্ড হচ্ছে মেটালিক রেডিয়াস, অ্যান্ড থার্ড হচ্ছে ভ্যান্ডারওয়ালস রেডিয়াস। তো আমরা শুরু করব কোভ্যালেন্ট রেডিয়াস দিয়ে। তবে এখনও আমরা কোভ্যালেন্ট বন্ডিং আলোচনা করে উঠতে পারিনি, সেই চ্যাপ্টারটা শুরু হয়নি। তাও তোমাদের হয়তো আইডিয়া থাকবে যে কোভ্যালেন্ট বন্ড আসলে কীভাবে ফরমেশন হয়। না, কোভ্যালেন্ট বন্ড ফরমেশন হয় সিম্পল, দুটো অ্যাটমের তাদের ভ্যালেন্স শেলের অরবিটাল ওভারল্যাপ হয়। মানে এইরকম যদি একটু ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি, তাহলে এই একটা অ্যাটম তার এইটা হচ্ছে তার বাইরে কক্ষের অরবিটাল, এই একটা অ্যাটম এইটা হচ্ছে তার বাইরে কক্ষের অরবিটাল। এরা কাছাকাছি আসবে এবং এদের অরবিটাল ওভারল্যাপ হবে, রাইট? এটা অ্যাটমের সেন্টার, এইটা অন্য একটা অ্যাটমের সেন্টার, তাদের অরবিটাল ওভারল্যাপ হলো।
এবং এখানে কি হয়, এই একটা ইলেকট্রন শেয়ার করে, এই একটা ইলেকট্রন শেয়ার করে, এবং এই যে কমন জোন যেটা ওভারল্যাপিং জোন এর মধ্যে দুটো ইলেকট্রন থাকে, এইটাকে আমরা বলি ইলেকট্রন পেয়ার শেয়ারিং, এটাকে আমরা বলি কোভ্যালেন্ট বন্ড সিম্পল ভাষাতে। এখন ডিটেলসে যাচ্ছি না, এখন যাওয়ার এটা জায়গা নয়। তো এখানে কোভ্যালেন্ট রেডিয়াস, দেখো আমরা যেটা করতে পারি সেটা কোভ্যালেন্ট ডিস্টেন্সটা মেজার করতে পারি, রাইট। কোভ্যালেন্ট ডিস্টেন্স অর্থাৎ এই নিউক্লিয়াস থেকে এই নিউক্লিয়াসের ডিস্টেন্সকে বলা হয় কোভ্যালেন্ট ডিস্টেন্স। মানে কোভ্যালেন্ট ডিস্টেন্স মানে দুটো এই যে কোভ্যালেন্টলি বন্ডেড যে দুটো অ্যাটম আছে তারা যখন বন্ড করে তাদের নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসের যে ডিস্টেন্স সেটা বলে কোভ্যালেন্ট ডিস্টেন্স। এই কোভ্যালেন্ট ডিস্টেন্সটা আমরা মেজার করতে পারি, এখান থেকে আমাদের একটা কোভ্যালেন্ট রেডিয়াস সম্পর্কে আইডিয়া পেতে পারি। আবার বলছি, কোভ্যালেন্ট রেডিয়াসের আমরা যা ভ্যালু বলবো সব আইডিয়া, তার কোনো সেরকম প্রুফ কিছু নাই। তো কোভ্যালেন্ট রেডিয়াস তাহলে কি না, দুটো কোভ্যালেন্টলি বন্ডেড অ্যাটমের নিউক্লিয়াস টু নিউক্লিয়াস যে ডিস্টেন্স, তো এইটা অ্যাটম ধরা যাক আর এই একটা অ্যাটম, তারা এই যে ওভারল্যাপ করে গেছে, এটা তার বাইরের কক্ষ, এটা বাইরের কক্ষ, এই যে নিউক্লিয়াস আর এই নিউক্লিয়াস টু নিউক্লিয়াস ডিস্টেন্স এটাকে বলা হয় কোভ্যালেন্ট ডিস্টেন্স, রাইট। এটা যদি এ হয় এটা বি হয়, তাহলে এ বিকে বলা হয়, এই যে এ বি হচ্ছে কোভ্যালেন্ট ডিস্টেন্স। ওকে, এখন কোভ্যালেন্ট ডিস্টেন্স থেকে আমরা কোভ্যালেন্ট রেডিয়াস পাবো। এবার এখানেও আবার দেখতে হবে যে কোভ্যালেন্ট বন্ডিং তো আবার দুরকম হয়, হোমোডায়াটমিক হতে পারে, ডায়াটমিক হতে পারে, আবার হেটেরোডায়াটমিক হতে পারে। যেমন ধরা যাক আমি বললাম একটা অ্যাটম এ আর একটা অ্যাটম এ, দুটো এ অ্যাটম, আর একটা অ্যাটম এ একটা অ্যাটম বি, তো এদের মধ্যে বন্ড হচ্ছে, এদের মধ্যে বন্ড হচ্ছে। বন্ডের তো এখানে দুক্ষেত্রে আমাদের কোভ্যালেন্ট যে রেডিয়াস বার করব, দুটো মেথড একটু পদ্ধতি আলাদা হবে। কীরকম, এখন কোভ্যালেন্ট ডিস্টেন্সটা মিজাল এর ব্যাপারটা একই, কীরকম মানে নির্ণয়ের যে পদ্ধতিটা একই, সেটা কি কোভ্যালেন্ট ডিস্টেন্স আমরা কি বলবো, হিসেবেই বলবো যে আর এ প্লাস আর বি, মানে এর যে নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াস ডিস্টেন্সকে আমরা কি বলি, যে এ রেডিয়াস যুক্ত এ রেডিয়াস, রাইট। এখানে দেখো বেসিক্যালি যেটা হওয়ার কথা তার থেকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি কম পাবো, কারণ এই যদি আমরা থিওরিটিক্যালি এ রেডিয়াস দেখি তাহলে এই রেডিয়াস এতটা, এই রেডিয়াস এতটা, কিছুটা ওভারল্যাপ করে গেছে আমরা, কিন্তু অর্থাৎ রেডিয়াস যোগ করলে বন্ড ডিস্টেন্সটা অনেক বেশি হওয়ার কথা, কিন্তু যেহেতু ওভারল্যাপ করে গেছে আমাদেরকে কমটাই ধরতে হবে, রাইট। যাই হোক, তো এখানে আমরা কোভ্যালেন্ট রেডিয়াস কী করে বার করব, যদি দুটো অ্যাটম একই হয় এ, তো সেক্ষেত্রে ধরা যাক তার মানে তাদের সাইজ, তো সেই দুটো অ্যাটমের সাইজও সেম হবে, এদের সাইজও সেম হবে। এদের সাইজ যদি সেম হয়, ধরা যাক এটাও এ এটাও এর নিউক্লিয়াস নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াস ডিস্টেন্স। এবারে আমরা লিখতে পারি আর এ বি বা ডি এ বি লিখতে পারি, ডি এ বি মানে ডিস্টেন্স, ডি এ বি সমান আমরা কী লিখতে পারি, ধরা যাক এটা লিখবো আর এ প্লাস আর এ, কারণ ধরা যাক এর রেডিয়াস এ আর এরও যেহেতু একই এলিমেন্ট, তাদের তো সাইজ একই হবে, তো তাদের রেডিয়াসও সমান হবে। তাহলে আমরা কি ডি এ বি সমান আর এ প্লাস আর এ, তাহলে এটা হচ্ছে সমান 2RA, তাহলে আর এ ইজিক্যাল টু কী হবে, ডি এ বি বাই 2। অর্থাৎ যদি হোমোডায়াটমিক বন্ড হয়, বা হোমোডায়াটমিক বন্ড হয়, তো সেক্ষেত্রে অর্থাৎ একই যদি অ্যাটমের দিয়ে একটা বন্ড ফর্মেশন হয়, সেক্ষেত্রে কোনো একটা অ্যাটমের রেডিয়াস কী হবে, এই কোভ্যালেন্ট ডিস্টেন্সের ডিএবি, এটা আমরা লিখছি ডিএবি, এই কোভ্যালেন্ট ডিস্টেন্স একে হাফ করে দিলেই আমরা পেয়ে যাব, অর্থাৎ এর হাফ এইটা, মানে এইটা হচ্ছে আর এ আর এইটাও হচ্ছে আর এ, রাইট। এভাবে আমরা কোভ্যালেন্ট রেডিয়াস পেয়ে যাব। এবার আমরা চলে আসবো, যদি এটা এ টাইপ না হয়, এ বি টাইপ হয়, তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আমরা এরকম তাদের কোভ্যালেন্ট ডিস্টেন্সকে দুই দিয়ে ভাগ করে দিলে পাবো না। তার কারণ হচ্ছে দুটো অ্যাটম যখন আলাদা, তাদের সাইজও কী হবে, আলাদা হয়ে যাবে। তাদের সাইজ আলাদা, ধরা যাক একটা অ্যাটম এ হচ্ছে ছোট সাইজের, আর বি হচ্ছে ধরা যাক বড় সাইজের, এরকম। তো এখানে যে ডিস্টেন্স পাবো, ডেফিনেটলি কোভ্যালেন্ট ডিস্টেন্স হচ্ছে এইটা ডি এ বি সমান এইটা যে ডি এ বি, এটা হচ্ছে কোভ্যালেন্ট ডিস্টেন্স। এখন এইটা ধরা যাক এ, এইটা বি, তো এর আর বি এর রেডিয়াসের আমরা কি এখানে লিখতে পারি যে এখানে তো আর এ সমান তো আর বি হবে না, কারণ এই নিউক্লিয়াস থেকে এর যে বাইরে কক্ষের ইলেকট্রন ডিস্টেন্স এই নিউক্লিয়াস থেকে এর ডিস্টেন্সের থেকে বেশি, রাইট। তাহলে দুটোকে আমরা সমান লিখতে পারি না। তো
তো এক্ষেত্রে আমরা যেমন লিখেছিলাম আর এ প্লাস আর বি, এখানে আমাকে কি আর এ প্লাস আর, এখানে আমাকে কী লিখতে হবে, এখানে আমরা লিখব ডি এ বি সমান লিখব আর এ প্লাস আর বি। তাহলে আর এ প্লাস আর বি, এখানে আর এ সমান তো আর বি নয়, তাহলে এটা আমরা হিসেব করতে পারি ডিএবি, এটা আমরা মেজার করতে পারি, তার মেথড আছে জানা আছে, ডিএবির মান মেজার করা যায়। কিন্তু এই আর এ বা আর বি কোনো একটার মান জানতে গেলে অন্যটার মান জানতে হবে। ধরা যাক আমাকে বলা হলো যে বলো এই এর রেডিয়াস কত, কিন্তু তোমাকে দিতে হবে, দেওয়া থাকতে হবে ডিএবির মান দিয়ে দিতে হবে, অর্থাৎ বন্ড ডিস্টেন্সটা দিয়ে দিতে হবে, আর বি এর যে অ্যাটমিক রেডিয়াস সেটাও বলে দিতে হবে, আদারওয়াইজ তুমি এখানে পাবে না। কিন্তু যদি হোমোডায়াটমিক হয় তাহলে শুধু এই ডিস্টেন্সটা দিলেই হচ্ছে, রেডিয়াস পেয়ে যাবো 2 দিয়ে ভাগ করে দিলে, রাইট। তো এই হচ্ছে আমাদের কোভ্যালেন্ট রেডিয়াসের স্টোরি। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মেটালিক রেডিয়াস। মেটালিক রেডিয়াস দেখো, যে মেটালগুলো যেমন ধরো সোডিয়াম, পটাশিয়াম, আয়রন, কপার, যাই হোক যে মেটালগুলো, সেখানে তো আর অরবিটাল ওভারল্যাপ হয় না। তো তারা কিভাবে থাকে না, তারা একে অপরের সঙ্গে জাস্ট টাচ করে কী থাকে, ক্লোজ প্যাকড করে থাকে, ক্লোজলি প্যাকিং, এইভাবে জাস্ট টাচ করে থাকে। ধরা যাক এইটা একটা মেটাল, এটা ধরো সোডিয়াম, তো এটাও সোডিয়াম, তো সোডিয়াম মেটালের মধ্যে দুটো সোডিয়ামই থাকবে। তো এক্ষেত্রে আমরা যে রেডিয়াস পাবো সেটা হচ্ছে মেটালিক রেডিয়াস। আবার এখান থেকে যে ডিস্টেন্সটা পাবো, এই যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, এইটাকে আমরা বলি, এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আমরা বলি মেটালিক ডিস্টেন্স, মেটালিক বন্ড ডিস্টেন্সও বলতে পারো। আর এর হাফ বাই 2 করলে কী পেয়ে যাবো, মেটালিক রেডিয়াস। এখানে আমাদের আর কোনো হেটেরো হোমোর কোনো গল্প নেই, এখানে পেয়ে যাবো মেটালিক রেডিয়াস। তো এর যে অর্থাৎ মেটালিক বন্ড ডিস্টেন্স, তার যদি হাফ করে দিই, অর্থাৎ জাস্ট এইভাবে হাফ করে দাও, তাহলে এই যে ডিস্টেন্সটা, এইটা হচ্ছে মেটালিক রেডিয়াস, এইটা হচ্ছে মেটালিক রেডিয়াস। তো হয়ে গেল। এবার দেখো এর পাশাপাশি একটা বলে নিই, দেখো কোভ্যালেন্ট রেডিয়াসের তুলনায় মেটালিক রেডিয়াসের বেশি হবে। কারণ মেটালিক রেডিয়াস কেন বেশি হবে, কারণ এখানে ওই ওভারল্যাপ হয় না, ওভারল্যাপ হলে কী হয়, ডিস্টেন্সটা কমে যায়, ডিস্টেন্স কমে গেলে তাকে যখন 2 দিয়ে ভাগ করবো ভ্যালু কম হয়ে যাবে, তাই না? তার জন্য যেহেতু ওভারল্যাপ হয়ে যায়, কিন্তু এখানে তো ওভারল্যাপের প্রশ্ন নেই। ওভারল্যাপ ধরো ব্যাপারটা এরকম যে কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে কী দেখেছি, এরকম এটা ধরো একটা নিউক্লিয়াস, এটা একটা অ্যাটমের নিউক্লিয়াস, এরা যখন ওভারল্যাপ করে গেছে, তো অ্যাকচুয়ালি এদের মধ্যে যে এই যে ওভারল্যাপ হয়ে যাওয়ার জন্য ওদের ডিস্টেন্সটা কী হয়েছে, যতটা রেডিয়াসের যোগফল হওয়ার কথা তার ঠিক কম হবে, রাইট। তার জন্য রেডিয়াসটা ক্যালকুলেটেড রেডিয়াসটা অনেক হিসাবে মানে প্রায় যা হওয়ার কথা তার ঠিক কম হবে। কিন্তু যদি মেটালিক রেডিয়াস হয়, তো ধরা যাক এইটা একটা সেন্টার, এটা একটা সেন্টার, তাদের অরবিটাল জাস্ট টাচ করে আছে, তো এর রেডিয়াস যোগ করো, হিসাব মিলে যাবে। তো মেটালিক রেডিয়াস সবসময় কী হবে, আমরা এখানে লিখতে পারি মেটালিক রেডিয়াস, এম রেডিয়াস লিখছি, মেটালিক রেডিয়াস গ্রেটার দেন হবে সি রেডিয়াস, মানে কোভ্যালেন্ট রেডিয়াস, রাইট। বেশ, আর একটা রেডিয়াস আছে, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস রেডিয়াস। ভ্যান ডার ওয়ালস রেডিয়াস বেসিক্যালি কাদের ক্ষেত্রে নির্ণয় করা হয়, যেগুলো ইনার্ট গ্যাসগুলো, নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস রেডিয়াস খুব বেশি প্রয়োজন। কারণ দেখো হিলিয়াম, নিয়ন, আরন, ক্রিপ্টন, জেনন, এরা না মেটালের মতো বিহেভ করে, না তারা কোনো কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন করে নিজেদের মধ্যে, এরা ইনার্ট গ্যাস। তো এদের রেডিয়াস আমরা কী করে হিসেব করব, এদের রেডিয়াস হিসেব করার আমাদের আর কোনো রাস্তা নেই ভ্যান ডার ওয়ালস ছাড়া। কারণ ভ্যান ডার ওয়ালস ডিস্টেন্স বলতে বোঝানো হয় অ্যাকচুয়ালি ইন্টারমলিকুলার ডিস্টেন্স। ইন্টারমলিকুলার মানে দুটো আলাদা আলাদা মলিকুলের যে ডিস্টেন্স, এবারে মলিকুলের মধ্যে কাদের ডিস্টেন্স না, যদি এখানে বলা হচ্ছে দুটো আলাদা মলিকুল, তাদের যে দুটো আলাদা মলিকুল তারা যখন শর্টেস্ট ডিস্টেন্সে থাকে, আমি দেখাচ্ছি, আমি জাস্ট একটু বলে নিই তারপরে দেখাচ্ছি। দুটো একই মলিকুলের ধরো একই যৌগের, তার দুটো অণু আছে ধরা যাক, বা দুটো পরমাণু ধরো না, ধরা যাক দুটো জেনন আছে কি দুটো রেডন আছে।
তো এদের যে শর্টেস্ট ডিস্টেন্স, যে দুটো জেনন শর্টেস্ট ডিস্টেন্সে আছে, তাদের যে নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াস ডিস্টেন্স সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ডিস্টেন্স। আর দুটো মলিকুলের মধ্যেও হতে পারে, দুটো মলিকুলের মধ্যেও আমরা ভ্যান ডার ওয়ালস ডিস্টেন্স পেতে পারি। দুটো সবচেয়ে ক্লোজেস্ট মলিকুলের মধ্যে দুটো ক্লোজেস্ট অ্যাটমের নিউক্লিয়াস টু নিউক্লিয়াস ডিস্টেন্সকে আমরা বলি ভ্যান ডার ওয়ালস ডিস্টেন্স। আমি দুটোই দেখাচ্ছি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন ধরো যাক দুটো জেনন, এই একটা জেনন আর এটা জেনন, রাইট, দুটো জেনন। তো এদেরকে সলিড স্টেটে নিয়ে গেলাম, এটা সবচেয়ে ভালো ক্যালকুলেশন করা সলিড স্টেটে, কারণ ক্লোজেস্ট ডিস্টেন্স মানে কি সেটা তো আর হিসাব নেই। গ্যাসিয়াস অবস্থায় থাকলে দুটো জেননের মধ্যে ডিস্টেন্স এতটা হতে পারে, এতটা হতে পারে, ইনফিনিটি হতে পারে, রাইট, সেটা ডিপেন্ড করে কতটা স্পেস পাচ্ছে। তো ক্লোজেস্ট ডিস্টেন্স বলতে গিয়ে আমাকে সামহাও কী করতে হবে, আগে সলিড স্টেটে নিয়ে যেতে হবে। সলিড স্টেটে নিয়ে গেলেও এরা কী হবে, সলিড স্টেটে যতই নিয়ে যাওয়া হোক তাও কিন্তু এরা ক্লোজ প্যাক্ট বিরাট কিছু হয় না, মানে একটা কিছু গ্যাপ সামথিং তাদের মধ্যে নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াস, মানে মেটালে যেমন মেটালের সেক্ষেত্রে একদম টাচ হয়ে আছে, এরকমটা এদের ক্ষেত্রে হয় না, একটু ডিস্টেন্স থেকেই থাকে। তো ধরা যাক এরকম হয়ে আছে। তো এখানে এই যে জেনন থেকে জেনন ডিস্টেন্স, এইটা নিউক্লিয়াস টু নিউক্লিয়াস ডিস্টেন্স, এটা বলা হয় ভ্যান ডার ওয়ালস ডিস্টেন্স। কী বলা হয়? এটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস ডিস্টেন্স, ভ্যান ডার ওয়ালস ডিস্টেন্স। আর এর হাফ করে দেবো, এর হাফ করলে কী হয়ে যাবো, ভ্যান ডার ওয়ালস রেডিয়াস, ভ্যান ডার ওয়ালস রেডিয়াস, রাইট। এবার যদি আমরা দুটো মলিকুলের মধ্যে ভাবি, ধরো দুটো ক্লোরিন মলিকুল, দুটো ফ্লোরিন মলিকুল, দুটো যাই হোক ব্রোমিন মলিকুল, দুটো ক্লোরিনের ক্ষেত্রে যদি দেখা যায়, তারা ধরা যাক এটা Cl2, কারণ এরা তো কোভ্যালেন্ট বন্ড করেছে, তাহলে এদের ক্ষেত্রে আমরা কোভ্যালেন্ট রেডিয়াস পেয়ে যাব। আবার ধরা যাক Cl2 ইন্টারমলিকুলার বলেছি, দুটো আলাদা আলাদা মলিকুল, দুটো এই একটা ক্লোরিন মলিকুল আর একটা ক্লোরিন মলিকুল নিচ্ছি, ধরা যাক এইটা Cl, এটা Cl। এবার এই যে দুটো Cl2 মলিকুল, এরা ক্লোজেস্ট দুটো মলিকুল, ধরা যাক একটা চেম্বারে অনেকগুলো ক্লোরিন মলিকুল আছে, তাদের মধ্যে সবচেয়ে ক্লোজেস্ট যে ক্লোরিন দুটো মলিকুল সেই দুটো হচ্ছে এটা। এবং এই দুটো ক্লোজেস্ট মলিকুলের মধ্যে এই যে ডিস্টেন্সটা সবচেয়ে কম হবে, ক্লোজেস্ট ডিস্টেন্স সেন্টার টু সেন্টার, দেখো তুমি তো বলো স্যার আমি এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্স মাপবো, এটা হবে না, এই ডিস্টেন্স থেকে এটা মাপবো, এটা হবে না, কি সবচেয়ে ক্লোজেস্ট ডিস্টেন্স হচ্ছে এখান থেকে এইখানে, এই ডিস্টেন্স, এইটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস ডিস্টেন্স, রাইট, এইটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস ডিস্টেন্স, ভ্যান ডার ওয়ালস ডিস্টেন্স, ভি ডিস্টেন্স। আর এর যে হাফ, এটা আমরা বলছি ভি রেডিয়াস, মানে ভ্যান ডার ওয়ালস রেডিয়াস। আর এইটা তো অলরেডি আমি একটু আগে দেখালাম যে এই যে ডিস্টেন্স, এইটা হচ্ছে কোভ্যালেন্ট ডিস্টেন্স, আর এই হাফ হচ্ছে, যেহেতু দুটো ক্লোরিন একই হাফ করে দিলে আমরা কোভ্যালেন্ট রেডিয়াস পেয়ে যাবো, এই ক্ষেত্রেও তাই। তো ভ্যান ডার ওয়ালস রেডিয়াস বোঝা গেল। এখন এটা নিশ্চয়ই আর আমার বলারই অপেক্ষা রাখবে না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভ্যান ডার ওয়ালস রেডিয়াস, ভি রেডিয়াস কী হবে, গ্রেটার দেন হবে মেটালিক রেডিয়াস। তো সবচেয়ে বেশি বড় হচ্ছে ভ্যান ডার ওয়ালস রেডিয়াস, তারপরে হচ্ছে মেটালিক রেডিয়াস, তারপরে হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াস। এবং এই জন্যই যেহেতু দেখো এই যে ইনার্ট গ্যাসগুলো আছে, ইনার্ট গ্যাসগুলোর ওদের ভ্যান ডার ওয়ালস রেডিয়াস মাপা ছাড়া আমাদের হাতে কোনো রাস্তা নেই, কারণ এরা না কোভ্যালেন্ট বন্ড করে, তাহলে কোভ্যালেন্ট বন্ড ডিস্টেন্স পাচ্ছি না। এরা মেটালের মতো বিহেভ করে না যে মেটাল বন্ড ডিস্টেন্স পেয়ে যাবো, তাহলে আমাদের হাতে একটাই রাস্তা, ভ্যান ডার ওয়ালস ডিস্টেন্স বার করো। আর ভ্যান ডার ওয়ালস ডিস্টেন্সের ভ্যালু সবচেয়ে বেশি, তার জন্য আমরা দেখেছি যে একটা পর্যায়ে একদম লাস্টে যে নিষ্ক্রিয় ইনার্ট গ্যাসটা আছে তার সাইজ অনেক বেশি হয়ে যায়। বা আমরা দেখেছি যে হ্যালোজেনগুলোর মৌলগুলোর থেকে তার পাশে যে ইনার্ট গ্যাসটা আছে কোনো একটা পার্টিকুলার পর্যায়ের, তো সেক্ষেত্রে তার সাইজ তার থেকে বেশি হয়ে গেছে। তো এগুলো আমরা আলোচনা করব, তবে এটা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা যেটা আলোচনা করলাম যে অ্যাটমিক রেডিয়াস কি, কত ধরনের অ্যাটমিক রেডিয়াস হতে পারে। আর এবার আমরা নেক্সট আরেকটা জিনিস বলে নিই, আয়নিক রেডিয়াস, রাইট। আয়নিক রেডিয়াসটা বলে নিই। আয়নিক রেডিয়াস হচ্ছে যে একটা আয়ন কী হতে পারে, ক্যাটায়ন বা অ্যানায়ন হতে পারে, প্লাস বা মাইনাস চার্জ কোনো একটা অ্যাটমের মাথা থাকলে তাকে আমরা বলি আয়ন। তো সেক্ষেত্রে ওই থিওরিটিক্যালি একই, নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট যে সেল তার যে ডিস্টেন্স, অর্থাৎ সবচেয়ে বাইরের যে ইলেকট্রন ক্লাউড তার ডিস্টেন্সকে আমরা বলি আয়নিক রেডিয়াস। একই স্টোরি, একে পুরোপুরি হিসাব করা যায় না। তো আমরা এটা হচ্ছে আয়নিক রেডিয়াস। আমরা আজকে মোটামুটি কত ধরনের রেডিয়াস হয়, কি হয় না হয় সব জানলাম। নেক্সট ক্লাসে খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস হবে নেক্সট ক্লাসটা, তো ভেবেছিলাম আজকে করাবো, কিন্তু একটু ভিডিওটা একটু বড়ো হয়ে যাবে,
তো এটাই আমার মনে হলো এখনই যে দুটো পার্টে করলে ভালো হয়। তো নেক্সট পার্টে আমরা দেখব যে পর্যায় এবং শ্রেণী বরাবর কীরকমভাবে মৌলগুলোর তাদের অ্যাটমিক সাইজ কীরকম চেঞ্জ হচ্ছে। এটা ভালো করে বুঝতে হবে কিন্তু, কারণ আমি প্রথমে বলেছি, আবার বলছি, এই অ্যাটমিক রেডিয়াস সম্পর্কে যদি আমাদের কংক্রিট ক্লিয়ার আইডিয়া হয়ে যায়, বাকি যত প্রপার্টি আছে খুব ইজিলি আমরা ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারবো, বা খুব ইজিলি তাগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো বা সেগুলোকে আমরা বুঝতে পারবো। ওকে, তো নেক্সট ক্লাস, আজকের ক্লাসটা তো ইম্পর্ট্যান্ট বটেই, না হলে ব্যাপারটা রেডিয়াস সম্পর্কে আইডিয়াই হবে না। নেক্সট ক্লাসটা আরও বেশি ইম্পর্ট্যান্ট, আমরা সেখানে আলোচনা করব যে কীভাবে পর্যায় এবং শ্রেণী বরাবর অ্যাটমিক রেডিয়াসের কীরকম চেঞ্জ হয়। ওকে, তো দেখতে থাকো, আর নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।